আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। জোনাকি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ দুপুরে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে ভাবছে। কি থেকে কি হয়ে গেল কিছু যেন তার মাথায় ঢুকছে না। স্নিগ্ধের অদ্ভুত আচরণ সে এই কয়দিন দেখছে। তার আচরণে কেমন জানি পরিবর্তন দেখতে পাই, কিন্তু পরিবর্তনের কারণ ঠিক ধরতে পারছে না সে। হুটহাট তার কাছে চলে আসা, কানাডাবাসীদের মতো করে লুচু লুচু কথা বলা, এইসব কি আসলে ওই স্নিগ্ধ নামক মানুষটার সাথে যায়? না, একদমই যায় না। কিন্তু সেটাই তো হচ্ছে। কিছুক্ষণ আগে যখন রাতের খাবার খেতে জোনাকি নিচে গিয়েছিল, তখন লোকটা তাকে বাজে কথা বলেছে। সে তো খাওয়া দাওয়া শেষে ঘরে আসছিল, তখন স্নিগ্ধ পেছন থেকে জোনাকির মাথায় গাঁটটা মারতে সে আহ শব্দ করে পেছনে ফিরে চাই। স্নিগ্ধকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে চোখ ছোট ছোট করে তাকায় আর বলে, স্নিগ্ধ ভাই মারলেন কেন আমায়? স্নিগ্ধ বলল, কে মেরেছে? আমি? কখন মারলাম আবার? বলতে বলতে জোনাকিকে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। জোনাকি কিছু বলল না, সে এখন ঝগড়া করার মুডে নাই, তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। স্নিগ্ধ বলল, জোনাকি? জোনাকি বলল, হুম। স্নিগ্ধ বলল, বাবুর মা হবে? জোনাকি নিজের হাঁটা থামিয়ে দিয়ে স্নিগ্ধের দিকে তাকায়। স্নিগ্ধের মুখে দুষ্টু হাসি, তা দেখে তার গায়ের পিত্তি জ্বলে উঠলো। এই কেমন মজা? স্নিগ্ধ ভাই এবার আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এইগুলো কি বলেন? স্নিগ্ধ বলল, শুনতে পাওনি কি বলি? বলেছি বাবুর মা হবে জোনাকি। স্নিগ্ধ কিছুটা টেনে টেনে কথাগুলো বলল। জোনাকি রাগে দৃষ্টি নিক্ষেপ করলো স্নিগ্ধের দিকে আর বলল, আপনারা তো ইন্টারেস্ট কেন এসব বিষয়ে? কানাডায় গিয়ে আপনার ক্যারেক্টার লুজ হয়ে গেছে। বলে সে সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, ধূপধা পা ফেলে সেখান থেকে চলে আসলো। এই ছিল তখনকার ঘটনা। জোনাকি নিজ মনে এসব ভাবতে লাগলো। তখন তার মনে পড়লো আসে হুমায়ুন আহমেদের নবনী বইটা অর্ধেক অংশ পড়েছিল, বাকিটা তো পড়া হয়নি। তাই ঝটপট বুক শেলফে থাকা সেই বইটা নিয়ে ঘরের লাইটটা বন্ধ করে আবারও বারান্দায় চলে গেল। বারান্দায় একটা ছোট টিউবলাইট আছে, সেটা জ্বালিয়ে দিয়ে সেখানে থাকা বাঁশের তৈরি মোড়াটায় বসে বইটা বাকি অর্ধেক অংশ থেকে পড়া শুরু করলো। নবনীর প্রেমিক মাওলানাকে তার বাবার কারণে এলাকার মানুষরা মিলে মেরে ফেলেছে। এরপর শুরু হয় নবনীর খারাপ দিন। সে ধীরে ধীরে উঠে মাওলানার সুখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। নবনীর মাথা খারাপ দেখে তার মামা তাকে নিজের কাছে নিয়ে গিয়ে তাকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলে। এত কিছুদিন পর তার মামা তাকে নোমান নামক এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। নোমান ভালো আর সিধা সাদা ছেলে ছিল। যেহেতু নবনীর আগের কোনো কথাই মনে ছিল না, তাই সে নোমানের সাথে মোটামুটি ভালোই চলছিল। কিন্তু এর প্রায় 1 মাস পর যখন নবনীর পেটে নোমানের বাচ্চা আসে, তখন ঘটে ভিন্ন কিছু। নবনী আর নোমান এক জায়গায় গেলে সেখানে নবনী অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই তার অতীতের সকল কথা মনে পড়ে যায়। আর এখানে সবচেয়ে বিচিত্র অতীত মনে পড়ে তার নবনী আর মাওলানার জন্মানো 3 মাসের কন্যা সন্তান এখন হয়তোবা কোনো এক এতিমখানায় বড় হচ্ছে। জোনাকির শরীরটা কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে, চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রুধারা গড়িয়ে পড়ছে। নবনীর বলা প্রতিটা কথা তার সাথে ঘটে যাওয়াটা জোনাকির হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। চোখের পানিটুকু মুছে নিচ্ছে বারবার, কিন্তু চোখ জোড়া আবারও ঝাপসা হয়ে উঠছে। সে মোড়া থেকে উঠে দাঁড়ায় আর গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ে। কোনোভাবে ভুলতে পারছে না নবনীর জীবনের এক একটি কথা। নবনী আর মাওলানার এক হলে কি খুব খারাপ হতো? নবনীর বাবা সবটা মেনে নিলে কি খুব বেশি ক্ষতি হতো? নবনীর 3 মাসের কন্যা সন্তান নবনীর কুল আলো করে থাকলে কি খুব খারাপ হতো? জোনাকি আবার কিছুটা শব্দ করে কেঁদে উঠল। সে নবনীর জায়গাটায় নিজেকে বসিয়েছে। হয়তো তার জীবনটাও নবনীর মতো নয়, কিন্তু এক জায়গায় এসে সে বারবার আটকে যাচ্ছে। ভালোবাসার মানুষ যে তারও আছে, কিন্তু সে যে কাছে থেকেও দূরে। কেন এই পৃথিবীতে থাকা অসম্ভব বস্তুর প্রতি সবার অসম্ভব টান? হঠাৎ কেউ বলে উঠল, টিস্যু লাগবে নাকি মিস জোনাকি? এত রাতে কারো কণ্ঠ শুনে জোনাকি ভয় পেয়ে যায়। তাও আবার নিজের নাম শুনে তো আরো দ্বিগুণ ভয় পেয়ে যায়। হাত থেকে বইটা মেঝেতে আওয়াজ করে পড়ে যায়। সে সেদিকে একবার তাকিয়ে আবারও আশেপাশে তাকায়। আওয়াজটা চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক ধরতে পারলো না। ঘরের লাইট বন্ধ করে তাই ঘরের ভেতর কেউ আছে নাকি তেমন একটা বোঝা যাচ্ছে না। বারান্দায় ছোট লাইটের আলো ভালোভাবে দেখা যাচ্ছে না। জোনাকি শুকনো ঢুক গিলে দৌড়ে ঘরে গিয়ে লাইটটা জ্বালালো। সে এক পা দরজার দিকে এগিয়ে দিতেই কেউ আবারও বলে উঠলো, বাবুর বাবাকে খুঁজতে এত সময় নিচ্ছ? বাবুকে খুঁজবে কবে তাহলে? বাবুর বাবা শব্দটা শুনে সর্বপ্রথম মস্তিষ্কটা বলে উঠলো, জোনাকি এটা স্নিগ্ধ ছাড়া আর কেউ হতেই পারে না। কণ্ঠের উৎস অনুযায়ী বারান্দার বাইরে তাকিয়ে নিচের দিকে খেয়াল করলো। স্নিগ্ধ একটা কালো ট্রাউজার আর নীল রঙের টি শার্ট পরে ট্রাউজারের পকেটে হাত দিয়ে বারান্দার দিকেই তাকিয়ে আছে। জোনাকি অবাক আর বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। এত রাতে এই লোক এখানে কি করছে? বাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কি করছে এই লোক? জোনাকি সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে কিছুটা জোরে বলল, যাতে আওয়াজটা স্নিগ্ধ পর্যন্ত পৌঁছে। তারপর বলল, স্নিগ্ধ ভাই এখানে কি কাজ করছেন আপনি এত রাতে? স্নিগ্ধ বলল, তুমি যে কান্না করছিলে সেটাই দেখছিলাম। হাত দিয়ে মুখের হাম দিতে দিতে বলল স্নিগ্ধ। জোনাকির চোখ কপালে উঠে গেল। এর মানে এই লোক অনেক আগে থেকে এখানে আছে এবং তাকে দেখছে। জোনাকি সামান্য লজ্জা পেল, তবু প্রকাশ করলো না। তারপর বলল, আমার কান্না দেখার জন্য কি আপনাকে এত রাতে ইনভাইটেশন দিয়ে আনা হয়েছে নাকি? ঢ্যাং ঢ্যাং করে আমার কান্না দেখার জন্য চলে এসেছেন? স্নিগ্ধ বলল, ইনভাইট করা লাগে নাকি? আমি তো তোমার কান্নার ভয়ানক আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে আসলাম। জোনাকি বলল, আমি কি এত জোরে কান্না করেছি নাকি? চট করে কথাটা বলে জোনাকি মুখ চেপে ধরলো। নিজের মুখে স্বীকার করে নিয়েছে কান্না করার ব্যাপারটা। স্নিগ্ধ ঠোঁট প্রশস্ত করে হাসলো আর বলল, তা বাবুর বাবার কথা মনে পড়ছিল বুঝি? জোনাকি বলল, বাবু নেই, বাবুর বাবাও নেই, তাই মনে করার মতো কেউ নেই বুঝছেন। স্নিগ্ধ বলল, বাবু নেই কে বলেছে? সে ভবিষ্যতে, আর বাবুর বাবা তোমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধের কথায় জোনাকি ভ্রুজোড়া কুঁচকে গেল। তার বুঝতে অসুবিধা হলো না স্নিগ্ধের কথার আসল মানে, তাই সে চট করে প্রশ্ন করে বসলো, কিভাবে? স্নিগ্ধ বলল, স্টুপিড মেয়ে, বিড়বিড় করে বলল স্নিগ্ধ। জোনাকি শুনতে পেল না, তাই আবারও জিজ্ঞেস করলো, কি বললেন? স্নিগ্ধ বলল, তোমার মাথা বলেছি। জোনাকি বোকা বনে গেল স্নিগ্ধের এমন কথাই। আবারও সে ভাবলো স্নিগ্ধকে নিজের কথা বলেছিল, কিন্তু সে কেন বলবে? তাই তো সে আর এই ব্যাপার নিয়ে ভাবলো না, অর্থাৎ নিজের ভাবনা থেকে অতিরিক্ত ভাবলো না। তারপর বলল,
স্নিগ্ধ ভাই যান ঘুমিয়ে পড়ুন। স্নিগ্ধ বলল, তোমাকে বলতে হবে না, তুমি যাও, তোমার ঘুম আসলে আমাকে বলছো কেন? জোনাকি স্নিগ্ধের দিকে তাকিয়ে মুখ বাঁকালো আর ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে আসলো। বারান্দার দরজাটাও বন্ধ করে দিল, সুন্দর করে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তারপর বলল, আমার সাথে ভাব দেখাচ্ছে হ্যাঁ। আর এদিকে জোনাকিরা একটু আগে রেহমান ভিলা থেকে বেরিয়ে পড়েছে নিজেদের নতুন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। জোনাকির মনটা অনেক খারাপ, মানুষটাকে চাইলে আর দেখতে পারবে না। কাল রাত ওভাবে চলে আসা উচিত হয়নি, কিছুক্ষণ সেখানে থেকে না হয় তাকে প্রাণ ভরে দেখতাম। সকালেও যে দেখলাম না তাকে, কোথায় গিয়েছে মশাই কে জানে। রিয়াপু তো কালকের ঘটনাটা নিয়ে অনেক কথা জিজ্ঞেস করেছে, সে নাকি দেখে ফেলেছে স্নিগ্ধের ঘর থেকে জোনাকিকে বের হতে। জোনাকি বলল তাকে বারান্দায় গাছগুলো পরিষ্কার করতে দিয়েছিল, সে সেখানে ছিল, সে জানতো না রিয়া সেখানে এসেছে এবং স্নিগ্ধ তাকে মিথ্যা বলছে। বেশ, জোনাকি নিজ মনে তখন নিজেকে সাবাসী দিয়েছিল, ভালোই মিথ্যা বলেছে। হঠাৎ কেউ বলল, জোনাকি কি হয়েছে, নেমে এসো, আমরা পৌঁছে গেছি। উমার কথায় জোনাকির ধ্যান ভাঙলো, সে চট করে গাড়ি থেকে নেমে উঠে দাঁড়ালো, মনমরা হয়ে এগিয়ে গেল বিল্ডিং এর দিকে। লিফটে উঠে তিনজন মিলে নিজেদের ফ্ল্যাটের দিকে যায়। জোনাকি অবাক হয়ে তাদের বাসার সামনে অনেক জিনিসপত্র, খাট, আলমারি, টেবিল, এমন কিছুই জিনিস, কিন্তু তারা তো ওই দিন অল্প কিছু এনেছিল। বাসার দরজার দিকে তাকাতে জোনাকির চোখ ছানাবড়া হয়ে যায়, উনি এখানে কি করছেন? স্নিগ্ধকে এই মুহূর্তে নিজেদের নতুন বাসায় দেখে জোনাকি হতবাক হয়ে গেল। কই, এখন পর্যন্ত কেউ তো তাকে জানায়নি যে স্নিগ্ধ এখানে আছে কিংবা আসবে। স্নিগ্ধ সেখানে থাকা একটা লোকের সাথে কোনো এক ব্যাপারে কথা বলছিল। নীরবের দিকে তাকালো সে স্বাভাবিকভাবেই, স্নিগ্ধের সাথে কথা বলছে। উমা ওই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে, অর্থাৎ সবাই জানে যে স্নিগ্ধ এখানেই আছে। জোনাকিকে এভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে উমা ঘরের ভেতর থেকেই বলল, জোনাকি দাঁড়িয়েছো কেন ওখানে, ভেতরে এসো। জোনাকি ধ্যান ভাঙে তার কথাই, সে স্নিগ্ধকে পাশ কাটিয়ে ঘরের ভেতর চলে আসে। স্নিগ্ধ তার দিকে তাকিয়েছে কিনা বুঝতে পারলো না জোনাকি। সে ভেতরে এসে দেখলো বাহিরে মাত্র কিছু জিনিসপত্র, কিন্তু ভেতরে তো পুরো জিনিস দিয়ে ভরা। এত জিনিস এলো থেকে, সোফা থেকে শুরু করে ঘরের বুকশেল পর্যন্ত সব দেখা যাচ্ছে। জোনাকি নীরবের দিকে এগিয়ে গেল, সে একটা বড় বেড কাঁধে নিয়ে রুমে রেখে আসলো মাত্র। জোনাকি বলল, ভাইয়া একটা প্রশ্ন করব। নীরব একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে জোনাকির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল। জোনাকি বলল, ভাইয়া এত জিনিস তো এখানে আগে ছিল না, এগুলো কি তুমি আনিয়েছো? নীরব বলল, এত জিনিসপত্র কেনার টাকা আপাতত ছিল না আমার। জোনাকি বলল, তাহলে? নীরব বলল, এগুলো স্নিগ্ধের টাকায় কেনা, সে এসব জিনিসের টাকা দিয়েছে। জোনাকি ভ্রুজোড়া কুচকে গেল, সে সেভাবেই বলল, ভাইয়া উনি কেন? নীরব কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন ওই জোনাকিকে পেছন দিক থেকে মাথায় কেউ চাপড়ালো। জোনাকির মাথায় হাত দিয়ে পেছনে ফিরে তাকালো, দেখলো নাম যার নিয়েছিল মুখে, সে এসে একেবারে হাজির সামনে। তারপর বলল, স্নিগ্ধ ভাই মারলেন কেন? জোনাকি কাঁদো কাঁদো মুখ করে বলল। স্নিগ্ধ সেখানে থাকা একটা টেবিলের উপর পা তুলে বসলো আর জোনাকির দিকে সরাসরি তাকিয়ে বলল, বড়দের এসব ব্যাপারে জেনে কি করবে তুমি? ছোটদের মতো থাকতে পারো না? জোনাকি নিজের ভাইয়ের দিকে তাকালো, ভাবলো তার ভাই কিছু বলবে, কিন্তু তার ভাই তো ঠোঁট চেপে হাসছে। তা দেখে জোনাকি মুখ ফুলিয়ে স্নিগ্ধের দিকে তাকিয়ে বলল, আপনারা তাহলে বুড়ো তাই না বুড়া বেটা, আমাকে বাচ্চা বলতে আসছে হুঁ? বলেই জোনাকি স্নিগ্ধের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো আর সেখান থেকে ধূপধাপ পা ফেলে চলে আসলো। সে যেতেই স্নিগ্ধ আর নীরব একসাথে হেসে উঠলো। বাইরে থাকা ভাড়া করা কয়েকটা লোক মিলে সব জিনিসপত্র ঘরের ভেতরে নেতা জায়গা মতো সেট করে দিয়েছেন। এবার জোনাকি আর উমার কাজ করার পালা, সব গোছানো থেকে শুরু করে সব ধোয়া মোছার সবটাই তো বাকি। তাই তারা বেশি দেরি করলো না, চটপট নিজ নিজ কাজ ভাগ করে লেগে পড়লো কাজে। যেহেতু এই বাসায় 5টা বেডরুম, তাই প্রথমে তারা 4টা পরিষ্কার করার কথা ভাবলো, কারণ অনেকটা খালি পড়ে আছে, ওইটা আপাতত পরিষ্কার না করলেই চলবে। জোনাকি নিজের ঘরটাই গেল, তাদের বাড়িতে থাকা জিনিসপত্রগুলো আনা হয়েছে, বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে দিল, তারপর ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিজের কিছু জিনিসপত্র রেখে দিল, তারপর পড়ার টেবিলটা গুছিয়ে নিল, কাপড়ের ব্যাগটা টেনে টুনে এসে সেটা থেকে জামা কাপড়গুলো বের করে দেওয়ালের সাথে লাগানো আলমারিতে গুছিয়ে রেখে দিল, তারপর পুরো ঘরটা বারান্দা ঝাড়ু দিয়ে মুছে নিল। বেশ, জোনাকি নিজের ঘরটা পরিষ্কার করা শেষ, কিছুক্ষণ বিছানায় বসে রেস্ট নিল, তারপর আবার কাজে লেগে পড়তে হবে। সে আর উমা সিদ্ধান্ত নিয়েছে কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কষ্ট করে হলেও রান্নাবান্না শেষ করে ফেলবে। টুকটাক বাজার তারা ওই দিনই এনে রেখেছিল, সেটা দিয়েই হয়ে যাবে। জোনাকি ঘর থেকে বের হয়ে অন্য ঘরটার সামনে গেল, ঝাড়ু আর ঘর মোছার কাপড় নিয়ে। সে ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখলো স্নিগ্ধকে, সে বিছানায় আদুশোয়া হয়ে শুয়ে আছে। বিছানাটাই শুধু বেডটাই বিছানো হয়েছে, চাদরটাও তো বিছানো হয়নি। এই লোক সারা রাত মনে হয় আমার কান্নার আওয়াজ শুনে কাটিয়ে দিয়েছে। জোনাকি ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলো, তারপর সেই ঘরে থাকা ছোট টেবিলটা মুছতে লাগলো, অনেক ধীরে ধীরে কাজ করতে লাগলো যাতে স্নিগ্ধের ঘুম না ভাঙে। টেবিলটা পরিষ্কার করে উঠে দাঁড়ায় সে, তারপর আশেপাশে তাকিয়ে সেখানে থাকা আলমারিটার সামনে গেল, আলমারিটার দরজাটা ধীরে ধীরে খুললো, কিন্তু ঘটলো অঘটন, আলমারিতে থাকা কিছু মোটা কাগজপত্র ধপাস করে পরে অনেক জোরে শব্দ করলো। এই আলমারিতে এত কাগজপত্র কে রাখলো, তাও আবার এত কিনারাই? জোনাকি আর চোখে স্নিগ্ধের দিকে তাকালো, চোখ মুখ কুচকে আছে, অর্থাৎ যে কোনো সময় উঠে যেতে পারে। জোনাকি একটা ঢুক গিলে ফটাফট হাত চালানো শুরু করলো, সেই লুকের সামনে একদমই পড়তে চায় না, নিজেকে নিয়ে বাড়াবাড়ি দ্বন্দ্বে আছে জোনাকি। স্নিগ্ধকে দেখলে তো ভালোই লাগে, কিন্তু শেষে কষ্টটা তাকে পেতেই হবে ভেবে সে ভালোটা ভালো থাকে না। তারপর বলল, কি ভাবছেন বাবুরাম্মু? জোনাকি চকিত তাকালো স্নিগ্ধর দিকে, স্নিগ্ধকে বিছানায় বসে থাকতে দেখে অবাক হয়ে গেল, কখন উঠলো আর কখন বসে পড়লো বুঝতেই পারেনি সে। চোখ জোড়া এখনো ঘুমের আভাস দেখা যাচ্ছে, ঘুমটা মনে হয় পুরোপুরি হয়নি। জোনাকির অনুতপ্ত বোধ হলো। স্নিগ্ধ আবারও বলল, তুমি ভাবনার পৃথিবীতে এত সময় দিলে
বাস্তবের পৃথিবীতে তো তোমার বাবুর আম্মু আদমরা হয়ে পড়বে। জোনাকি ভ্রু কুচকে তাকায় স্নিগ্ধের দিকে। ইদানিং এই লোকটা বাবু, বাবুর আব্বু, বাবুর আম্মু বলে বলে অতিরিক্ত জ্বালাচ্ছে তাকে। জোনাকি 2 হাত কোমরে দিয়ে কিছুটা এগিয়ে এসে বলল, স্নিগ্ধ ভাই, আমি না আপনার বন্ধুর বোন, তাহলে আপনি আমার সাথে এমন করে কথা বলেন কেন? আজ তো একটা বদলুক। স্নিগ্ধ হাত দিয়ে আড়মোড়া ভেঙে ঠোঁটের সুন্দর হাসিটা বজায় রেখে বলল, জোনাকি, আমি না তোমার ভাইয়ের বন্ধু, তাহলে তুমি আমাকে ভালোবাসো কি করে? ইটস নট ফেয়ার জোনাকি, ইটস নট ফেয়ার। আমি করলেই বদ আর তুমি করলেই সৎ। শেষের কথাটা বলতে বলতে স্নিগ্ধ বিছানা থেকে নেমে দাঁড়ালো। জোনাকি পুরো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হুট করে এই কথা উঠানোর মানে কি ঠিক বুঝলো না জোনাকি। উনি কি সেই 6 বছর আগের কথা বলছেন নাকি 6 বছর পরের আজকের কথা বলছেন? জোনাকি মুখ খুলে করা কোনো কথা বলতে যাবে ঠিক তখন স্নিগ্ধতার দিকে ফিরে চাইলো। জোনাকির দিকে কিছুটা ঝুঁকে গেল। হঠাৎ এমন হয় জোনাকি নিজের ঘাটটাকে পিছিয়ে নিয়ে চোখ জোড়া বড় বড় করে তাকালো। স্নিগ্ধ তার মুখের হাসি বজায় রেখে বলল, আসলে বাবুর মা বাবুর বাবাকে অনেক ভালোবাসে বলে চোখ টিপ দিল। স্নিগ্ধের এমন কথায় জোনাকি হতবাক হয়ে গেল। স্নিগ্ধের মনে চলছেটা কি? তার কথার স্পষ্ট পেশ তৈরি হচ্ছে। জোনাকি স্নিগ্ধ থেকে দূরে সরে দাঁড়ালো আর গম্ভীর মুখে বলার চেষ্টা করলো, স্নিগ্ধ ভাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না, বুঝলেন? শুধু শুধু এই একটা কথাই ধরে আমাকে পচাবেন না। আর এইসব কি বলেন, বাবুর মা বাবুর বাবা? স্নিগ্ধ হাসলো জোনাকির কথাই। জোনাকির চোখ থেকে এড়িয়ে গেল না সেই রহস্যময় হাসি। স্নিগ্ধ জোনাকির দিকে আর তাকালো না, সেই ঘরের জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, সত্যি ভালোবাসো না জোনাকি? এই একটা কথায় জোনাকির বুকটা ধক করে ওঠে। সে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। হাজারবার ভালোবাসলেও যে এই ভালোবাসা শেষ হবে না। 8টা বছর যে এই আপনি নামক পুরুষটার প্রতি আমার অগাধ ভালোবাসা স্নিগ্ধ ভাই। জোনাকির ইচ্ছে থাকলেও বলতে পারলো না কথাটা। 6 বছর আগে যদি ভালোবাসাটাকে অস্বীকার করে দূরে যেতে পেরেছে, বাচ্চা ভেবে দূরে সরিয়ে দিতে পেরেছে, তাহলে আজ কেন কাছে টেনে নেবে? কেন আধিক্যতা দেখাবে? জোনাকি এলোমেলো দৃষ্টি ফেলে দৃঢ় কণ্ঠে বলল, না স্নিগ্ধ ভাই, আমি আপনাকে ভালোবাসি না। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো সে। স্নিগ্ধ তাকালো না জোনাকির দিকে। তখনও সে এক দৃষ্টিতে জানালার বাইরেই তাকিয়ে আছে। তারপর বলল, যদি ভালোই না বাসে থাকো তাহলে কেন পড়ছো? কেন হৃদয়টাকে ক্ষতবিক্ষত করছো? কেন সবশেষে দীর্ঘশ্বাসের কারণ হিসেবে ভালো না বাসার মানুষটাকে লুকিয়েছো? কেন ওই কাজল চোখের কিনারায় তাকে মনে করেছো? জোনাকি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস আটকে আসছে। কথা বলার জন্য শক্তিটুকু হারিয়ে ফেলেছে। স্নিগ্ধ কি চাই? সে কেন আজ 6টা বছর পর সে কথা তুলছে যে কথার কোনো অর্থই ছিল না তার কাছে? জোনাকি কিছু বলতে যাবে ঠিক তখন স্নিগ্ধের ফোনটা টিং টিং করে বেজে উঠলো। স্নিগ্ধ ভ্রু গুটিয়ে ফোনটা হাতে নিল। গুরুত্বপূর্ণ কল দেখে ফোনটা রিসিভ করে জোনাকির দিকে একবার তাকিয়ে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। জোনাকি সেদিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে প্রতিটি কোনায় কোনায় তখন স্নিগ্ধের কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ এই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। স্নিগ্ধ কেন তাকে এই গোলকধাঁধায় রেখে গেল? তাকে এখন কে বোঝাবে ওই কথাগুলোর মানে? তার অনুভূতি গভীরতা জানলো কি করে স্নিগ্ধ? জোনাকির মনে পড়লো ঘরটা এখনো গুছানো হয়নি। উমার নিশ্চয়ই তখনও সব কাজ শেষ। তাই সে আবারও কাজে লেগে পড়লো। অনেকটা সময় পর ঘরটা পরিষ্কার করা শেষে জোনাকি ঝাড়ু আর কিছু ময়লা বালতি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। শুধু বসার ঘরে ফ্যান লাগানো হয়েছে, বাকিগুলোতে এখনো লাগানো হয়নি, যার কারণে ঘরে গিয়ে সে ফ্যান চালিয়ে বসবে তাও করতে পারছে না। জোনাকি হাত মুখ ভালোভাবে ধুয়ে উমার কাছে চলে গেল। উমারও প্রায় কাজ শেষ। বসার ঘরটা উমা পরিষ্কার করে ফেলেছে। তাই দুজনে রান্না করার সিদ্ধান্ত নিল। উমা পাকের ঘরে যেতে জোনাকি টুপ করে বসার ঘরের দিকে চলে গেল স্নিগ্ধকে খুঁজতে। কিন্তু সেখানে কেউই ছিল না, নীরব না। সে অন্যান্য ঘরে দেখলো, সেখানেও নেই। স্নিগ্ধ কি বাইরে গিয়েছে কোনো কারণে, নাকি চলে গেছে? জোনাকির মনটা খারাপ হয়ে গেল। এভাবে চলতে থাকলে তো জোনাকি নিজেকে আর সামলাতে পারবে না। স্নিগ্ধ যে বারবার তার অনুভূতির সূচনার সুতো ধরে টান ধরছে। এই ছেলে তাকে পাগল করে ছাড়বে। মাথার উপর একটা পাথর উঠিয়ে দিয়ে চলে গেছে এখন। উমা ডাকতেই দীর্ঘশ্বাস ছেড়ে পাকের ঘরে চলে গেল। আর এদিকে ফজর নামাজের জন্য মুয়াজ্জিনরা ডাকছে। মানুষ পাঞ্জাবি টুপি পরে ভোরের নীরব নির্জন রাস্তায় পেরিয়ে যাচ্ছে মসজিদের সেই ডাকে সাড়া দিতে। প্রতি ওয়াক্তের আজানের তুলনায় ফজরের আজানটা কেমন যেন অদ্ভুত শোনায়। জোনাকি বিছানা থেকে উঠে বসে মাথায় ঘুমটাটা দিয়ে আজানটা শুনে মন দিয়ে আজান শেষে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আর নিজেকে ঠিকঠাক করে ওয়াশরুমে চলে গেল অজু করার জন্য। অজু করে এসে নামাজ পড়ে নিল। তারপর কোরআন শরীফ নিয়ে বারান্দায় চলে গেল। ঘরে থাকা পড়ার টেবিলে ছোট চেয়ারটা নিয়ে গিয়ে সেখানে বসে কোরআন পড়তে লাগলো। পাখিদের কিচিরমিচির শব্দ, নীরবতা, চারিদিকে জোনাকির ধীরে ধীরে পড়া কোরআন সবটাই যেন মুগ্ধতা ছড়াচ্ছিল। সূর্যের আলোর কিছুটা ফুটতেই জোনাকি কোরআন পড়া শেষ করে উঠে দাঁড়ালো। কোরআনটা নির্দিষ্ট জায়গায় রেখে ঘর থেকে বেরোলো। উমার নীরব তখনও ঘুমে। তাই সে সিদ্ধান্ত নিল নাস্তা তৈরি করার। আজ আবার তাকে ভার্সিটি যেতে হবে, তাই দেরি করা চলবে না। এমনিতেও ভয়ে আছে। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন সে যায়, অথচ এই সপ্তাহে ছুটি নিয়েছিল মাত্র 3 দিনের, কিন্তু কাটিয়েছে প্রায় 1 সপ্তাহের বেশি। জোনাকি পাকের ঘরে গেল। কালকে নীরব আসার সময় পাউরুটি নিয়ে এসেছিল, তাই ভাবলো পাউরুটি দিয়ে কিছু করা যাক। তাড়াতাড়ি হওয়ার জন্য সে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিল। তারপর চা বানালো। চা বানানোর মাঝে উমা এসে হাজির হলো। উমা টুকটাক সাহায্য করলো তাকে। তারপর নীরব আসতেই সবাই মিলে নাস্তাটা করে নিল। জোনাকির ইচ্ছে হলো নীরবকে জিজ্ঞেস করবে স্নিগ্ধের টাকা দেওয়ার ব্যাপারটা, কিন্তু ভাইয়ের যদি আবার তার জিজ্ঞেস করাটা অপছন্দ হয়, তাই আর কিছু বলেনি। নাস্তা শেষে সে ঘরে তৈরি হয়ে নিল। একটা আকাশি রঙের কামিজ পরে নিল। ঝটপট তৈরি হয়ে নীরবের সাথে বেরিয়ে পড়লো। নীরব অফিসে যাওয়ার পথে তাকে নামিয়ে দিবে। উমা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে, তাহলে তারা একসাথে বিকেলে বের হতে পারবে। তাই
জোনাকিকে ভার্সিটির সামনে পৌঁছে দিয়ে নীরব চলে গেল। জোনাকি মাথা নিচু করে কাঁধের ব্যাগটা ভালোভাবে নিয়ে এগিয়ে গেল ভার্সিটির গেট দিয়ে। হঠাৎ করে যে কোনো জায়গায় গেলে এমন একটা অদ্ভুত সংকট সবারই হয়, জোনাকিরও ব্যতিক্রম না। তার বান্ধবী বলতে এই ভার্সিটিতে একটাই মেয়ে তানিয়া আছে। জোনাকি সবসময় আসে না দেখে তেমন কারোর সাথে কথাও হয় না। জোনাকি নিজের ডিপার্টমেন্টের ক্লাসে গিয়ে চুপচাপ বসে পড়লো আর মনে মনে দোয়া করতে লাগলো যেন আজ কোনোভাবে তানিয়া যেন চলে আসে, নাহলে একা একা বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণের মধ্যে পুরো ক্লাসটা মানুষে গিজগিজ করা শুরু করলো। জোনাকি তখনও চুপচাপ বসেছিল। হুট করে কেউ চোখ ধরায় কিছুটা চিল্লিয়ে উঠে সে আহ করে, সাথে সাথে চোখ ধরা মানুষটা ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, এই মেয়ে, এভাবে চিল্লাই কেউ? এখন তো সবাই মনে করতো আমি তোকে কিডন্যাপ করতে আসছি। বলতে বলতে সে জোনাকির পাশে থাকা খালি জায়গাটাই বসে পড়লো। জোনাকি মুখ ফুলিয়ে বলল, ভয় পেয়ে দিছিলি তো? তানিয়া একটু করে মুচকি এসে জোনাকিকে জড়িয়ে ধরে বলল, ভালো করেছি, আমাকে রেখে কতদিন বেড়ানো হয়েছে। আমার বুঝি ভালো লাগে এখানে একা একা? জোনাকি তানিয়ার গাল দুইটা টেনে দিয়ে বলল, কি করব বল, অনেক ভেজালের মধ্যে আছি তাই আসতে পারিনি। তানিয়া বলল, ভেজাল? তো সৎমা আবারও কিছু করেছে বুঝি? জোনাকিকে ছেড়ে দিয়ে সিরিয়াস হয়ে বসলো তানিয়া। জোনাকি বলল, না আসলে ভাইয়া ভাবি আর আমি সহ অন্য বাসায় উঠেছি। তানিয়া বলল, কি, কখন? জোনাকি বলল, বিয়ের কারণে যখন বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে নতুন বাসায় উঠেছি, বাড়িতে আর ফিরিনি। তানিয়া জোনাকির কথার বিপরীতে কিছু একটা বলতে নিচ্ছিল, কিন্তু ক্লাসের সকলকে দাঁড়িয়ে পড়তে দেখে তারাও দাঁড়িয়ে পড়লো, কারণ ক্লাসে টিচার এসেছে। জোনাকি তানিয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। তানিয়া ফিসফিস করে সামনের দিকে তাকিয়ে বলল, এই হলো আমাদের নতুন টিচার, আমাদের যদি আগে জয়েন হয়েছে। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটা লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।